হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো এবং পড়াশোনা তোমরা ভালোভাবে করে যাচ্ছ। দেখো, আমরা যে কুইক রিভিশন বেস চালু করেছিলাম, প্রত্যেকটা ভিডিওর প্রথমে বলি। তো এই ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলে নিই যে ব্যাচটা শুরু করেছিলাম তার আজকে 4 নম্বর ক্লাস। এর আগে আমরা অলরেডি 3টে ক্লাস করে দিয়েছি। তো সেই ক্লাসগুলো যদি করে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে হিট চ্যাপ্টারের ওপর বা তাপ চ্যাপ্টারের ওপর। এই চ্যাপ্টারে আগে যত কোশ্চেন এসছে বা যে কনসেপ্টগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি তুলেছি কোশ্চেনের মাধ্যমে, এবং প্রতিটা কোশ্চেন তোমাদেরকে মানে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে সেখানে কী কনসেপ্ট লাগছে সেই কনসেপ্টটা বুঝতে পারবে। দেখো, ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারটা মানে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা এমনই, তুমি মানে ফিজিক্যাল সায়েন্সকে যদি মুখস্থ করবো ভাবো তাহলে তোমার মনে থাকবে না। তাহলে যদি কনসেপচুয়ালি বোঝো বা বাস্তব উদাহরণ দিয়ে যদি বুঝতে পারো তাহলে তোমার অনেকটাই সোজা লাগবে। তো আশা করছি তুমি আগের ভিডিওগুলো দেখেছো আমার, এবং সেই ভিডিওগুলো তোমার ভালো লেগেছে। তো আশা করছি এই চ্যাপ্টারটাও তোমাদেরকে ভালো লাগবে। তো চলো, আজকে যে হিট চ্যাপ্টার আছে এখানে কীরকম কোশ্চেন এসছে বা কেমন কোশ্চেন এসছে সেইভাবে করে যাই। আর এখন তোমাদের মানে এক্সাম খুব আগে চলে এসছে, তো পড়াশোনাটা তোমরা ভালোভাবে চালিয়ে যাও। কারণ হচ্ছে যে যে লাস্ট যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এক্সামের আগে, সেগুলো পরীক্ষার মানে তোমার ভালো ফল করার জন্য খুবই ইফেক্টিভ। তো এখন একদমই মানে ফাঁকি মারা যাবে না, ঠিক আছে? একদম সঠিক ওয়েতে পড়াশোনা করে যাও, রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক এর মানে আমাদের কি আজকে প্রথম কোশ্চেন আছে। তো সেই হিসেবে আমরা করব। চলো, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে তাপের এসআই একক কী। ঠিক আছে, এখানে অপশান এতে আছে দেখো জুল, অপশান বিতে আছে ওয়াট, অপশান সিতে আছে নিউটন, অপশান ডিতে আছে পাস্কেল। ঠিক আছে, তাহলে আমরা দেখো তাপের এসআই একক যদি বলে এসআই একক, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ, জুল। ঠিক আছে, এবার দেখো এখানে সঠিক অ্যান্সার হলো জুল। এবং ওয়াট দেখে নেবো। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে, পাওয়ারের একক হচ্ছে ওয়াট। নিউটন দেখে নেবো কিসের একক? নিউটন হচ্ছে বলের একক, বল বা ফোর্স। পাস্কেল কিসের একক? পাস্কেল হচ্ছে চাপের একক। ঠিক আছে, চাপ। তাহলে এগুলো কিন্তু মনে রেখো সাথে সাথে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। বলছে কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয়? দেখো এখানে প্রথমে আছে ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার বলছে। ব্যারোমিটার ব্যারোমিটারের মাধ্যমে আমরা কী মাপি? ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ মাপা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বায়ুচাপ। এ হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার সাহায্যে আমরা কী মাপি? হাইগ্রোমিটার সাহায্যে আমরা যে আর্দ্রতা, যে তোমার ধরো যেটা তোমার হিউমিডিটি মানে তোমার বাষ্প, তোমার বায়ুমণ্ডলে বাষ্পের যে পরিমাপ, যে বাষ্প কত পরিমাণে আছে সেটাকে বলছে আর্দ্রতা। তো সেই হাইগ্রোমিটার সাহায্যে আমরা আর্দ্রতা মাপি। ঠিক আছে, এরপর দেখো থার্মোমিটার। যখন তাপমাত্রা ধরো আমরা যদি আমাদের মানে জ্বর আসে, তাহলে আমরা যদি ডাক্তার কাছে যাই তখন দেখবে আমাদের থার্মোমিটারের সাহায্যে আমাদের মানে দেহে একটা উষ্ণতা মাপে। তো সেইখান থেকেই আমরা বলছি তাপমাত্রায় মানে আমাদের দেহের তাপমাত্রাটা মাপে। তাহলে থার্মোমিটার কিন্তু সঠিক অ্যান্সার হবে। থার্মোমিটার সাহায্যে আমাদের তাপমাত্রাকে মাপা হয়। কিন্তু এখানে দেখো অপশান ডিতে আছে ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরিমিটার সাহায্যে আমরা কী মাপি? ক্যালোরিমিটার সাহায্যে আমরা দেখব, যদি এখানে তাপ বলতো যে তাপ কিসের মাধ্যমে পরিমাপ করা হয় তখন কিন্তু ক্যালোরিমিটার হতো। কিন্তু এখানে যেহেতু তাপমাত্রা বা উষ্ণতা বলেছে, সেহেতু এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, থার্মোমিটার। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি। এরপর বলছে দেখো কোন প্রক্রিয়ায় তাপ পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? এখানে দেখো 3টে আছে, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে প্রবাহন, আর একটা হচ্ছে বিকিরণ। এক্ষেত্রে দেখো যে কোনো মাধ্যমে কখন প্রয়োজন হয় না বলো তো? যখন হচ্ছে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, যখন বিকিরণ পদ্ধতির মাধ্যমে তাপ পরিবহন হয় তখন কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি সঠিক অ্যান্সার বলি, সঠিক অ্যান্সার অপশান সি হবে। তাহলে এটা একটা উদাহরণ তুমি দিতে পারবে যে কীভাবে মানে কী কারণে বিকিরণ হয়। দেখো আমাদের যে সূর্যের মানে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। ঠিক আছে, আলো এসে পৌঁছানোর পর মানে একটা হিট তৈরি হয়। তো তাহলে সেই যে হিটটা, সূর্যের যে হিটটা আসছে, আমরা জানি যে মহাকাশে সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে তার মধ্যে অনেকটা ভ্যাকিউম জায়গা থাকে। তাহলে ভ্যাকিউমের মাধ্যমে আসছে, তাহলে সেখানে কোনো মাধ্যম নেই অথচ পরিবহন হচ্ছে মানে বিকিরণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিকিরণের মাধ্যমে তাপটা আসছে। তাহলে যদি বলে যে কোন প্রক্রিয়ায় তাপ পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তখন সেই ক্ষেত্রে সবসময় অপশান হবে বিকিরণ, অপশান যদি থাকে। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। বলছে জলের সুনির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা কত? দেখো একটা জিনিস মনে রাখবে, জলের তাপ ধারণ ক্ষমতা সবসময় কিন্তু মানে অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে একটাই যে দেখবে, এই কারণে দেখবে যে আমরা যে তোমার
ওই জন্য দেখবে যে কোথাও যদি গরম জলের মানে আমাদের সেক নিই, মানে কোথাও যদি ব্যথা করে তাহলে সেখানে আমরা গরম জলে সেক নিই। কেন নিই? কারণ গরম জলের রয়েছে তাপ ধারণ ক্ষমতা অনেকক্ষণ বেশি, অনেকক্ষণ সেটা গরম হয়ে থাকতে পারে। এই জন্য দেখবে যে তুমি যখন মানে জলকে গরম করো তখন অনেক বেশি তাপের প্রয়োজন হয়, আবার যখন জলকে ঠান্ডা করবে তখন অনেক বেশি সময় লাগে। সেই জন্য তাহলে এখানে যদি সঠিক অ্যান্সার বলে অপশান এ হবে 4200 জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক অ্যান্সার হবে অপশান এ। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। দেখো নেক্সট অপশান আছে, দেখো কোন প্রক্রিয়ায় কণাগুলি বাস্তব স্থানান্তরের মাধ্যমে তাপ ছড়ায়। তাহলে এখানে দেখো অপশান এতে আছে পরিবহন, অপশান বিতে আছে প্রবাহন, অপশান সিতে আছে বিকিরণ এবং অপশান ডিতে আছে বাষ্পীভবন। আমি একটু আগে বললাম যে আমাদের যে তাপ তিনটে প্রক্রিয়ায় মানে প্রবাহ হয়, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে যে মানে তিনটে মাধ্যমে ছড়ায়। সেটা এক নম্বর হচ্ছে যে পরিবহনের মাধ্যমে ছড়ায়, দু নম্বর যে প্রবাহন মাধ্যমে ছড়ায় এবং সি হচ্ছে বিকিরণের মাধ্যমে ছড়ায়। এবার আমরা দেখে নেব যে এই প্রক্রিয়াগুলো মানে কোনটাতে মাধ্যমে প্রয়োজন হয়, কোনটাতে মাধ্যমে প্রয়োজন হয় না, এবং যদি মাধ্যমে প্রয়োজন হয় তাহলে সেটা কোন মাধ্যমে ভালো পরিবহন হয় বা কোন মাধ্যমে পরিবহন হয়, সেই প্রক্রিয়াগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো এখানে অপশান এতে আছে পরিবহন। দেখো পরিবহনের মাধ্যমে, কঠিন পদার্থের মাধ্যমে তাপের যে পরিবর্তন মানে পরিবহন হয় সেটাকে হচ্ছে পরিবহন পদ্ধতির মাধ্যমে হয়। মানে এক্ষেত্রে কণাগুলি কোনো রকম স্থান পরিবর্তন করে না, একটার ওপর আরেকটা থেকে চলে যায়। যেমন ধরো যদি তোমার লোহার কোনো একটা টুকরো থাকে, সেটা যদি এক অংশ তুমি কোনো গরম মানে এতে জ্বালাও তাহলে দেখবে যে অটোমেটিক সেই হিটটা তোমার মানে তোমার হাতের কাছে চলে আসছে। মানে হাতের কাছে যে লোহার টুকরো আছে সেখানে তুমি তাপ দিচ্ছ না, তা সত্ত্বেও চলে আসছে। তাহলে ওটা কেন আসছে? এখানে তো কোনো পদার্থের যে কণাগুলো সেগুলোর তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাই বলছে পরিবহন। তাহলে পরিবহন মানে সবচেয়ে হয় যে এখানের মধ্যে কণাগুলোর কোনো কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে না, ঠিক আছে। কণাগুলো কোনো রকম স্থান পরিবর্তন হচ্ছে না এবং যে তাপ পরিবহন হচ্ছে এটা হচ্ছে পরিবহন বলছে। তাহলে পরিবহন পদ্ধতি তোমাকে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে পরিবহন পদ্ধতি মানে কোন পদার্থের কোন অবস্থায় সব মানে হয়, তাহলে এটা সবসময় মনে রাখবে যে কঠিন পদার্থের মধ্যে পরিবহন হয়। এবার হচ্ছে প্রবাহন। দেখো প্রবাহনের ক্ষেত্রে কিন্তু কণাগুলোর স্থান পরিবর্তন হয়। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, তুমি বাড়িতে নিশ্চয়ই জল ফুটিয়েছো, তাহলে জল ফুটালে দেখবে যে একটা বুদবুদ আকারে উঠে আসে। সেটা কেন উঠে আসে? কারণ হচ্ছে যে তুমি যখন জল ফোটাচ্ছ তো জলের যে নিচের ভাগটা সেটা সেই জলগুলো গরম হচ্ছে এবং গরম হওয়ার ফলে সেই জলটা ওপরে উঠে আসে এবং ওপরে যে ঠান্ডা জলটা সেটা নিচে নেমে আসছে। তাহলে এটা কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে এবং তাপটাকে সমানভাবে ছড়াচ্ছে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান বি হবে প্রবাহন, ঠিক আছে। এরপর দেখো বিকিরণ। আমি একটু আগে বললাম যে বিকিরণে কোনো রকম মাধ্যমে প্রয়োজন হয় না। যেমন ধরো তুমি যদি মানে যে সূর্যের যে আমাদের তাপ যে পৃথিবীতে আসছে সেটা তো মিডিল অনেক ভ্যাকুয়াম আছে, সেই ভ্যাকুয়ামে কিন্তু কোনো রকম ধরনের তাপ পরিবহন মানে কোনো রকম ধরে মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, সেখানে কোনো মাধ্যম নেই, তাহলে বিকিরণ মাধ্যমে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নিচের কোনটি উত্তম তাপ পরিবাহিতা? দেখো অপশান এতে আছে কাঠ, অপশান বিতে আছে তামা, অপশান সিতে আছে অ্যালুমিনিয়াম, অপশান ডিতে আছে লোহা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে দেখো তামা, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে যেগুলো হচ্ছে মেটাল মানে যেগুলো ধাতু তার মধ্যে মানে তাপ সবচেয়ে বেশি পরিবাহিত হয়, মানে হচ্ছে মেটালগুলো তাপের সুপরিবাহী হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো অপশান যদি সোনা থাকতো তো কিন্তু সোনা সবসময় বেশি হতো, কিন্তু এখানে সোনা যেহেতু অপশান নেই সেহেতু এখানে তুমি তামা ঠিক করে আসবে। যদি সোনা অপশানে আসে তাহলে তুমি সেক্ষেত্রে সোনা ঠিক করবে, ঠিক আছে। এরপরে দেখো বরফ গলন তাপ বলতে বোঝায়, মানে বরফ গলনে যে তাপ তাকে কী বলে? অপশান এতে বলছে 1 গ্রাম বরফকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত তাপ লাগে। অপশান বিতে বলছে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করতে যত তাপ লাগে। অপশান সিতে বলছে 1 গ্রাম বাষ্পকে জলে রূপান্তর করতে যত পরিমাণ তাপ লাগে। এবং অপশান ডিতে কী বলছে? 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছাতে মানে গরম করতে যত তাপ লাগে। তাই এখানে সঠিক আনসার হবে তাপ গলন মানে বরফ গলনের তাপ বলতে বোঝায় 1 গ্রাম বরফকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত পরিমাণ তাপ লাগে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরে বলছি দেখো কোন সূত্র অনুযায়ী হারানো তাপ ইকুয়াল টু গ্রাহিতের তাপ। দেখো এখান থেকে একটা কনসেপ্ট মানে তাপ কিন্তু নষ্ট হয়ে যায় না। ধরো তুমি কোথাও থেকে কোথাও একটা বেশি পরিমাণ তাপ আছে, সেখানে তুমি যদি কোনো একটা ঠান্ডা জিনিস নিয়ে যাও তাহলে সেটা ওই যে বেশি তাপের যেটা হিট আছে সেই তাপটা কিন্তু সেই ঠান্ডা বস্তু থেকে সঞ্চালিত হয়। এখানে কিন্তু তাপ হারায় না, তাপ জাস্ট স্থানটা পরিবর্তন করে। তাহলে এখানে বলছে যে বয়েলের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র, নিউটনের শীতলিত সূত্র না চার্লসের সূত্র। আর একটা মনে রাখবে তাপ হচ্ছে যে হিট হচ্ছে তোমার একটা এনার্জি বা শক্তি। তাহলে এখানে হবে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র আমরা কি জানি যে শক্তি কোনোভাবে নষ্ট হয় না, সেটা স্থানান্তরিত হয় মাত্র। ধরো তুমি কোথাও দোকানে গিয়েছো,
দোকানে যাওয়ার পরে তুমি একটা 10 টাকার নোট দিয়েছো, ধরো 10 টাকার নোট দোকানে দিয়েছো এবং কোনো একটা জিনিস নিয়েছো। এবার যে 10 টাকার নোটটা দিয়েছো সেই 10 টাকার নোটটার ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে না, 10 টাকার নোটের ভ্যালুটা কিন্তু 10 টাকায় থাকবে, শুধু তোমার হাত থেকে সেটা দোকানদারের হাতে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটা ঠিক সেম, তাপ কোনো দিন নষ্ট হয়ে যায় না বা শক্তি কোনো দিন নষ্ট হয়ে যায় না, সেটা শুধুমাত্র স্থানান্তরিত হয় বা রূপে চেঞ্জ হয়, অন্য তাপ থেকে অন্য তাপে পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? তাহলে মানে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। যেমন তুমি ধরো হিটারের ক্ষেত্রে আমি যদি বলি, হিটার তুমি গরম করলে কী হয়, সেখানে একটা তাপ উৎপন্ন হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা রূপান্তরিত কিসে, সেটা রূপান্তরিত হচ্ছে যে তোমার ইলেকট্রিক যে শক্তি সেই শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে সঠিক আনসার হলো অপশান বি, শক্তি সংরক্ষণ সূত্র। এরপর বলছে দেখো জলের স্ফুটনাঙ্ক কখন কমে যায়। অপশান এতে আছে চাপ বাড়ালে, অপশান বিতে আছে চাপ কমালে, অপশান সিতে আছে সুনির্দিষ্ট তাপ বাড়ালে, অপশান ডিতে আছে তাপমাত্রা কমালে। দেখো এক্ষেত্রে যে স্ফুটনাঙ্ক কমে যায় এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু চাপ কমালে, ঠিক আছে, অপশান বি। দেখো তুমি কখনো কি পাহাড়ি এলাকায় গিয়েছো? যদি পাহাড়ে যাও, পাহাড় মোটামুটি হলো না, তাও টাকার চেষ্টা করলাম, তো যখন পাহাড়ে যাবে তুমি দেখবে যে সেখানে স্ফুটনাঙ্ক অনেকটা কমে যায়। কারণ কি? কারণ হচ্ছে সেখানে বায়ু চাপটা কমে যাচ্ছে। যখন তুমি বায়ুমণ্ডল নিচের স্তর থেকে ওপরের দিকে যাবে তখন কিন্তু বায়ুর চাপ আস্তে আস্তে কমতে থাকবে। তো তুমি যদি পাহাড় এলাকায় যাও এবং সেখানে যদি খাবার তুমি বানাও তখন দেখবে কিন্তু বেশি সময় লাগছে। কারণ কি? কারণ সেখানে চাপ কমে যাচ্ছে এবং পদার্থের স্ফুটনাঙ্কটা কমে যাচ্ছে। এরপর দেখো তুমি প্রেসার কুকার দেখেছো, প্রেসার কুকার, ঠিক আছে, প্রেসার কুকারে দেখবে যে খুব তাড়াতাড়ি জিনিসপত্র সেদ্ধ হয়ে যায়, তাই না? এটা কেন হয়? কারণ হচ্ছে যে আমরা প্রেসার কুকারে একটা ঢাকনা দিয়ে দিই এবং সেখান থেকে একটা চাপ, যে বাষ্পগুলো যেগুলো উঠছে সেই বাষ্পগুলোর মাধ্যমে একটা চাপ সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ বাড়ছে, এই চাপ বাড়ার ফলে জলের যে স্ফুটনাঙ্কটা সেটা অনেক বেড়ে যায়। তাহলে এখানে যদি তোমাকে বলতো যে জলের স্ফুটনাঙ্ক বাড়ে কখন, তখন যাবে যখন চাপ বেড়ে যাবে তখন হচ্ছে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তখন ধরো এমনি নর্মালি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে জল বাষ্পে পরিণত হয়, কিন্তু সেক্ষেত্রে দেখবে 120 ডিগ্রি কাছাকাছি সেন্টিগ্রেড কাছাকাছি চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটা সঠিক অ্যান্সার হলো চাপ কমালে। কিন্তু যদি বলতো যে স্ফুটনাঙ্ক বাড়ে কখন, তখন বলতো যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। ক্যালোরিমিটার কোন নীতির ওপর কাজ করে? নিউটনের শীতলন সূত্র, পাস্কেলের সূত্র, হারানো তাপ এগুলো তাপ মানে গ্রহণ করা তাপের আর বলছে একটা আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে। দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ক্যালোরিমিটার কোন নীতির উপর কাজ করে? তাপ হারানো এর উপর নির্ভর করে। এবার দেখো নিউটনের শীতলন সূত্রটা কী বলছে, যে ধরো কোনো একটা গরম বস্তু আছে, ঠিক আছে, একটা লোহার টুকরো আছে, সেটা একটা গরম বস্তু, লোহার টুকরো সেটা হচ্ছে গরম, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি ঠান্ডা করো, মানে ঠান্ডা হতে থাকে, তাহলে সেটা বলছে যে তাপমাত্রা হারানোর যে মান সেটা হচ্ছে যে আশেপাশে যে তাপমাত্রা গ্রহণ করা, যে মানে সারাউন্ডিংয়ে যে তাপমাত্রা তার হচ্ছে সমানুপাতিক হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিউটন শীতলন সূত্র বলছে। এরপরে দেখো পাস্কেলের সূত্র, পাস্কেলের সূত্রটা কিসে বলছে? পাস্কেলের সূত্রটা হচ্ছে যে মানে এটা চাপের ওপর, যে তুমি যদি কোনো গ্যাসকে যদি কোনো একটা এর মধ্যে ভরে রাখো, একটা ধরো কোনো গ্লাস আছে, সেই গ্লাসের মধ্যে ঢাকনা লাগিয়ে তুমি যদি গ্যাসকে ভরে রাখো, তাহলে গ্যাসের কিন্তু মানে এই যে গ্লাসটা আছে, গ্লাসটার দেওয়ালে সমানভাবে চাপ সৃষ্টি করবে, এটা হচ্ছে পাস্কেলের সূত্র। এবং দেখো আরেকটা বলছে আর্কিমিডিস সূত্র। দেখো কোনো যদি পদার্থকে জলে যদি ডোবা তাহলে দেখবে সেটা হালকা হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ হচ্ছে যে জলের একটা হচ্ছে বয়েন্সি ফোর্স দেয় নিচের দিক থেকে। তাহলে সেই ফোর্সটা কতটা, যেটা তুমি যে জিনিসটাকে তুমি জলের মধ্যে ডালছো, তো সেই জিনিসটার যে ভর সেটা সমানের একটা তোমার জল একটা চাপ মানে নিচের দিক থেকে একটা প্রেসার মানে ফোর্স একটা বল একটা প্রয়োগ করে, সেটাই হচ্ছে আর্কিমিডিস সূত্র। চলো নেক্সট কী আছে দেখবো। এবার বলছে দেখো তাপের এসআই একক হলো কি। দেখো তাপের এসআই একক একটু আগে আমরা বললাম যে তাপের এসআই একক হবে জুল, তাই তো সঠিক অ্যান্সার হবে জুল। এবং এখানে একটা তোমার সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাকে দেখতে হবে। মনে রাখবে 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো, এটা অনেক সময় কোশ্চেনটা আসে, ঠিক আছে। জানি না এই কোশ্চেনও থাকতে পারে হয়তো। চলো নেক্সট। এবার দেখো বাষ্পীভবন একটি শীতলন প্রক্রিয়া, উষ্ণায়ন প্রক্রিয়া, তাপ নিরপেক্ষ প্রক্রিয়া না রাসায়নিক প্রক্রিয়া? বাষ্পীভবন মানে কি? জল ধরো বাষ্পে পরিণত হয়েছে, তার মানে কি এটা উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে এটা উষ্ণায়ন প্রক্রিয়া হবে। সঠিক অ্যান্সার হবে অপশান বি, উষ্ণায়ন প্রক্রিয়া, ঠিক আছে। চলো নেক্সট দেখি। বলছে লোহার কড়াই গরম হয় দ্রুত কারণ লোহা তাপের দুর্বল পরিবাহী, লোহা তাপের ভালো পরিবাহী, লোহা বিকিরণ করে, লোহা বাষ্পায়ন করে। লোহা কড়াই গরম হয় দ্রুত কারণ হচ্ছে যে লোহা তাপের সুপরিবাহী। কোনো একটা কী বললাম যে মেটাল যত আছে মেটালগুলো তাপের সবসময় সুপরিবাহী হবে, ঠিক আছে। তাহলে লোহা এখানে তাপের সুপরিবাহী জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ। চলো নেক্সট কী আছে দেখি। থার্মোফ্লাক্সে তাপ হ্রাস রোধ করা হয় শুধুমাত্র প্রবাহন কমিয়ে, শুধুমাত্র বিকিরণ কমিয়ে, শুধু পরিবহন কমিয়ে, তিনটি পদ্ধতির মাধ্যমে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে দেখি।
এক্ষেত্রে দেখো যদি বলে আদর্শ থার্মোফ্লাক্সের কথা যদি বলা হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে যে তিনটে পদ্ধতিকেই মানে কমিয়ে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। চলো নেক্সট, 1 ক্যালোরি সমান কত জুল? দেখো এই কোশ্চেনটা আমি একটু আগে বললাম যে 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। তাহলে নিশ্চয়ই পারবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা সম্পর্কটা মনে রেখো, ঠিক আছে? এরপর কী বলছে দেখো, কোনো পদার্থের সুনির্দিষ্ট তাপ সবচেয়ে বেশি, কোন পদার্থের সুনির্দিষ্ট মানে তাপ ধারণ ক্ষমতার কথা বলতে চাইছি, তাপ ধরে রাখতে পারে কোন পদার্থ সব থেকে বেশি? দেখো অপশান এতে আছে লোহা, বিতে আছে সোনা, সিতে আছে জল এবং অ্যালুমিনিয়াম। একটু আগেই তোমাকে একটা কোশ্চেনে বললাম যে জলের হচ্ছে যে মানে তাপ ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি, সেই জন্য দেখবে জলকে ফোটাতে বেশি তাপের প্রয়োজন হয় এবং জল ঠান্ডা হতেও সব বেশি সময় লাগে। তুমি যদি একটা দুধকে ফোটাও এবং জলকে ফোটাও দেখবে দুধ তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু জলের ঠান্ডা হতে একটু বেশি সময় লাগছে। তাহলে এখানে যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, জল। এরপর বলছে দেখো, বাষ্পীভবন সর্বাধিক হয় শীতল দিনে, উষ্ণ দিনে, আর্দ্র দিনে, বদ্ধ ঘরে। দেখো বদ্ধ ঘরের ক্ষেত্রে তো বাষ্পীভবন হবে না, কারণ বদ্ধ ঘরের ক্ষেত্রে তো আমাদের যে মানে সূর্যের আলো প্রয়োজন হবে, সেখানে একটা প্রয়োজন হবে, তবে তো মানে কোনো একটা হিটের প্রয়োজন হবে না। সূর্যের আলো এলে তো হিট হয়, যেহেতু ফাঁকা অ্যান্সার যেগুলো ধরো পুকুরের, সেখানে সূর্যের আলো পড়ছে বলে তো সেখান থেকে হিট হয়ে বাষ্পগুলো ওপরের দিকে উঠছে, তাই না? এবার দেখো বদ্ধ ঘর তো হবে না। এবার হচ্ছে আর্দ্রতা দিনে, আগের দিন আমি একটা ক্লাসে তোমাকে বলেছিলাম দেখবে যে আর্দ্রতা হচ্ছে যে বায়ুতে অলরেডি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি আছে, তাহলে সেখানে কিন্তু মানে আর জলীয় বাষ্প যাবে না। এবার উষ্ণ দিনে, উষ্ণ দিনে দেখবে যে গরম বেশি হয়, ঠিক আছে? তো উষ্ণ দিনের ক্ষেত্রে এখানে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উষ্ণ দিনে, অপশান বি। বলছে এরপরে দেখো, তাপ হলো অণুগুলির গতিজ শক্তির পরিমাপ, এর ধারণা কে দেন? ঠিক আছে, নিউটন, জুল, কেলভিন না বয়েলস? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে দেখো জুল, ঠিক আছে? বলছে বরফ গলনের সময় তাপমাত্রা বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে না দ্রুত পরিবর্তন হয়? দেখো বরফ যখন গলছে মানে কি, এখানে দেখবে এখানে একটা লিন তাপের ব্যাপার আছে, ঠিক আছে? লিন তাপ মনে রাখবে, লিন তাপটা হচ্ছে যে বরফ, একটা হচ্ছে বরফ গলনের লিন তাপ এবং জলে হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। তাহলে বরফ যখন গলে তখন যে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় না। তুমি যদি একটা বরফ যদি দেখো, সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি মানে যে বরফটা যদি গলে জলে পরিণত হয় প্রথমেই, মানে আস্তে আস্তে যে পরিণত হয় জলে, তো সেটাও কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, কিন্তু তার সত্ত্বেও যে পদার্থের অবস্থাটা পরিবর্তন হচ্ছে। তাহলে লিন তাপ হচ্ছে সেটাই যে তাপটা গ্রহণ করার পরে সেই পদার্থটা তার অবস্থার পরিবর্তন করে। তাহলে এখানে দেখো বরফ গলনে মানে কি, বরফটা গলছে, এখানে পদার্থটা অবস্থার পরিবর্তন করছে, সেক্ষেত্রে কিন্তু নীল তাপ সে যে তাপমাত্রা তুমি দিচ্ছ সেটা নীল তাপে কনভার্ট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু তাপমাত্রা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এর ঘনীভবন একটি উষ্ণজাত প্রক্রিয়া, তাপ শোষণ প্রক্রিয়া, তাপ নিরপেক্ষ প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। দেখো বাষ্পে ঘনীভবন মানে কি বলতো? ঘনীভবন মানে হচ্ছে লিকুইড গ্যাস যখন লিকুইডে পরিণত হয়, গ্যাস থেকে সেটা লিকুইড হচ্ছে। যেমন ধরো যখন আমরা পৃথিবীতে হিট পড়ছে এবং হিটের ফলে যে জলগুলো আছে সেগুলো বাষ্পে পরিণত হচ্ছে এবং সেগুলো বাষ্প হয়ে ওপরে উঠছে এবং মেঘ আকারে সৃষ্টি হচ্ছে। এবার সেটা যখন ঘনীভবন হচ্ছে মানে সেটা যখন একটা ছোটো ছোটো বিন্দুগুলির সাথে যুক্ত হয়ে সেটা গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে, গ্যাস থেকে তরলে হওয়ার পরে সেটা বৃষ্টিতে নামছে। তাহলে এটা যখন গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে তখন কি, সে উষ্ণতা বর্জন করছে। তাহলে উষ্ণতা বর্জন করলে সেটা কী হবে? উষ্ণজাত প্রক্রিয়া। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ, উষ্ণজাত প্রক্রিয়া। এখানে তাপ শোষণ প্রক্রিয়াও হবে না, তাপ নিরপেক্ষ প্রক্রিয়া হবে না, রাসায়নিক প্রক্রিয়াও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান এ, উষ্ণজাত প্রক্রিয়া। এরপরে বলছি দেখো, তাপ পরিবাহিতা সর্বাধিক কার মধ্যে পাওয়া যায়? এখানে দেখো অপশান এতে আছে তামা, অপশান বিতে আছে লোহা, অপশান সিতে আছে কাঠ, অপশান ডিতে আছে সোনা। দেখো একটু আগে তোমাকে আমি বললাম যে একটা কোশ্চেন ছিল সেখানে কিন্তু সোনা অপশান ছিল না, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে সোনা আছে। সবসময় মনে রাখবে যে যেগুলো ধাতু বা মেটাল সেগুলো তাপে সবসময় সুপরিবাহী হয় এবং নন মেটাল বা অধাতুগুলি তাপের কুপরিবাহী হয়। তাহলে এক্ষেত্রে ধাতুগুলো তো সুপরিবাহী হবে, কিন্তু সব থেকে যদি বেশি বলে তাহলে সেক্ষেত্রে হবে অপশান ডি, সোনা। বোঝা গেছে? এরপর বলছি দেখো, নিউটনের শীতলতম সূত্রের প্রযোজ্য যখন তাপমাত্রা পার্থক্য অনেক বেশি, তাপমাত্রার পার্থক্য খুব কম, তাপমাত্রার পার্থক্য নেই এবং উচ্চচাপ। এখানে সঠিক অ্যান্সার হবে যে নিউটনের যে শীতলতম সূত্র তোমাকে বললাম, যে শীতলতম সূত্রটা কি, যে কোনো পদার্থ যদি গরম থাকে সেটা ঠান্ডা হওয়ার যে তাপ যে করে এবং তার আশেপাশে যে তাপের সেটা হচ্ছে সমানুপাতিক। বুঝতে পেরেছো? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান তোমার বি, তাপমাত্রা পার্থক্য খুব কম যখন হবে তখনই কিন্তু নিউটনের শীতলন সূত্র প্রযোজ্য হবে। তাপমাত্রা পার্থক্য বেশি হলে কিন্তু শীতলন প্রক্রিয়া প্রযোজ্য হবে না। বোঝা গেছে? এরপরে বলছে দেখো, তাপ পরিবহন প্রধানত হয় কঠিনে, তরলে, গ্যাসে
না সব মাধ্যমে সমান হয়? একটু আগে আমি তোমাকে বললাম পরিবহন, প্রবাহন এবং বিকিরণের কথা। পরিবহনের ক্ষেত্রে বললাম যে পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো লোহাকে তুমি যদি একটা লোহার টুকরোকে তুমি যদি এখান থেকে গরম করো তাহলে দেখবে যে এখানটা গরম করছো তুমি, এখানে হিট দিচ্ছ তুমি এখানে, কিন্তু সেই গরমটা আস্তে 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 তোমার হাতের কাছে, এখান ধরো লোহাটা তুমি ধরে আছো, এই হাতের কাছে চলে আসছে। সেটা কী জন্য আসছে? কারণ হচ্ছে যে কণাগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বাট একটা যে কম্পাঙ্ক, যে আগের দিন শব্দের ক্লাসে তোমাকে বলেছিলাম যে একটা কম্পাঙ্ক যে সৃষ্টি হয়, সেই মাধ্যমে একটার পর একটাতে কণাতে আস্তে 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 তোমার হাতের কাছে চলে আসছে। এটা হচ্ছে পরিবহন। তাহলে এটা সবথেকে বেশি হয় তোমাকে বলেছিলাম সলিডে। তাহলে সঠিক অ্যান্সার হবে কঠিন। ঠিক আছে, এরপরে দেখো তরলের ক্ষেত্রে কি বললাম? প্রবাহন, যেটা হচ্ছে তোমার যে তুমি যদি কোনো একটা ধরো জলের পাত্র আছে, এবার জলের পাত্রে তুমি হিট দিচ্ছ, ঠিক আছে, এভাবে জলগুলো দেখবে বুদবুদ আকারে সৃষ্টি হয়। কী হয় বলো তো? নিচের জলগুলো যে গরম হচ্ছে সেগুলো ওপরে উঠছে এবং ওপরের জলগুলো আবার নিচে আসছে। তাহলে এগুলো হচ্ছে পদার্থে কিন্তু অবস্থানে পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে দেখো সলিড এবং গ্যাসের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে সলিড বা গ্যাসের ক্ষেত্রে যদি বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবাহন হতো। ঠিক আছে, আর একটা বলছে, যেটা বলেছিলাম বিকিরণটা হচ্ছে যে সূর্যের যে আলো, এই যে সূর্য আছে, সূর্যের যে আলো সেটা যে পৃথিবীতে আসছে এবং হিট সৃষ্টি করছে, পৃথিবীর যে মধ্যাকর্ষণ, মানে পৃথিবীর যে অনেকটা জায়গায় আমাদের ভ্যাকুম আছে, বায়ু তো পুরো মানে পৃথিবীর পুরো বাইরে অবধি নেই। তো সেই হিসেবে তুমি দেখতে গেলে যে ভ্যাকুমের মাধ্যমে, বিকিরণ পদ্ধতির মাধ্যমে আলো আসছে। তাহলে এর তিনটে তোমাকে ভালোভাবে বুঝে দিলাম। আশা করছি এখান থেকে কোশ্চেন হলে তুমি অ্যান্সার করে দিতে পারবে। আর আশা করছি তুমি পড়াশোনা ঠিকঠাক করে করছো এবং এই ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমার উপকার হবে। এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে পাঠাও ভিডিওগুলো, যদি তোমার মানে বুঝতে পারো ভালো রকমভাবে, তাহলে অবশ্যই শেয়ার করো চ্যানেলটা। আর এই মুহূর্তে কিন্তু পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যাও, কারণ হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা। ঠিক আছে, চলো নেক্সট দেখি কী আছে। দেখবো যে প্রবাহন প্রধানত দেখা যায়, একটু আগেই আমি ডিসকাস করলাম, প্রধানত কোথায় দেখা যায়? তরল আর গ্যাসে। তাহলে এটা বারবার ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, তরল এবং গ্যাসে এটা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কোনটি তাপ নিরোধক পদার্থ, মানে তাপ পরিবহন হয় না? এখানে বলছে তামা কি একটা ধাতু, তামাতে পরিবহন হয়। ঠিক আছে, এরপর দেখো বলছে কাঠ, অ্যালুমিনিয়াম এবং লোহা, এটা তামা, অ্যালুমিনিয়াম এবং লোহা এগুলো সব হচ্ছে মেটাল। ঠিক আছে, মেটাল মানে হচ্ছে ধাতু, এবং এরা তাপের সুপরিবাহী। বোঝা গেল? তাপের সুপরিবাহী, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কাঠের মাধ্যমে। ওই জন্য দেখবে যে তুমি তোমাদের যে মানে রান্না করার যে এগুলো দেখবে ম্যাক্সিমাম দেখবে কাঠের হয়। কেন হয়? কারণ হচ্ছে যে কাঠের মধ্যে তাপটা পরিবহন হয় না। তাহলে তোমার যে রান্না করার সময় তুমি যে খুন্তি নাড়াচ্ছ, সেটা দেখবে হাতে তোমার তাপ লাগছে না। অনেক সময় লোহার বা তামার ক্ষেত্রে কী হয় বলো তো? সেই হিটটা তুমি অনেকক্ষণ ধরে যদি তুমি সেই পাত্রের মধ্যে দিয়ে রাখো, তাহলে সেই হিটটা তোমার হাতে আসে এবং হাতে একটা বড় রকমের ছাকা লাগে, তাই না? তো সেই কারণে দেখবে কাঠেরগুলো মানে ব্যবহার করে অনেক সময়, কারণ হচ্ছে তাপের সে কুপরিবাহী তাপকে পরিবহন করতে পারে না। চলো নেক্সট দেখি। এরপরে বলছে দেখো, সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায় পরিবহন দ্বারা, প্রবাহন দ্বারা, বিকিরণ দ্বারা, সবগুলি দ্বারা। একটু আগে এটা আমি বারবার ডিসকাস করলাম যে তিনটে যে পদ্ধতি আছে সেটা পরিবহন, প্রবাহ এবং বিকিরণ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। একটা জিনিস দেখছো যে কোশ্চেনগুলো কতবার রিপিট হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের এরকম কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ার অনেক রিপিট হয়েছে। আমি তোমাদেরকে আগে অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেছি, দেখবে 3টে না 4টে সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেছি। সেই কোশ্চেনগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন অনেক এসে থাকে। তো তুমি এইভাবে মানে প্রিপারেশন নিতে থাকো। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে যে কোন টাইপের কোশ্চেনগুলো আসছে। তাহলে আমি যেভাবে তোমাকে করাচ্ছি এইভাবে তুমি যদি করে যাও, ফিজিক্যাল সায়েন্সে আমি আশা করছি তুমি 90+ স্কোর করে আরামসে আসবে, তুমি যদি সব ক্লাসগুলো করে গিয়েছো এবং যদি ঠিকঠাক করে রিভাইজ দিচ্ছ। দেখো আমি যতটা করার আমি তোমাদেরকে করে দিচ্ছি, কিন্তু তোমার সিলেকশন বা তোমার পড়াশোনা কিন্তু তোমার নিজের আছে। তুমি যদি ফাঁকি মারো তাহলে সেটা তোমারই ক্ষতি। তাহলে পড়াশোনাটা অবশ্যই করে যাও। ঠিক আছে, এরপর বলছে দেখে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কত কেলভিনকে বলায়? আমি দেখবে যখন একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আই থিঙ্ক যে করেছিলাম, যদি দেখে এসছো সেখানে দেখবে আমি অ্যাবসোলিউট জিরো ডিগ্রি টেম্পারেচারের কথা বলেছিলাম। অ্যাবসোলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার হচ্ছে -273 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো কেলভিন। এই তাপমাত্রাতে কোনো পদার্থকে যদি পৌঁছানো যায়, মানে এটা খুব রেয়ার, যে পৌঁছানো খুবই কঠিন, এরপরে আর কিন্তু মানে তাপমাত্রা হয়, মানে এর নিচে আর পৌঁছানো যায় না। এই পথে গেলে পদার্থের যে গতিশক্তি, আগের দিন মানে আমি একটা বলেছিলাম সলিডের মধ্যে যে পদার্থের কণাগুলোর যে একটা শক্তি আছে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি, সেটা একদম শূন্য হয়ে যায়। ঠিক আছে, গতিশক্তি শূন্য হয়ে যায় তোমার যখন -200 আসে। তাহলে অ্যাবসোলিউট জিরো কেলভিন যদি টেম্পারেচারের কথা, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার যদি বলে কেলভিনে, সেটা হবে -273 কেলভিন। বুঝা গেছে? চলো নেক্সটটা দেখা যাক। এরপর দেখা দেখবো বলছে যে বরফে রাখা পানীয় ঠান্ডা থাকে কারণ বরফ তাপ শোষণ করে, বরফ তাপ দেয়, বিকিরণ বেশি হয়, না বরফের প্রবাহন বেশি? কোশ্চেনটা বলছে বরফে রাখা পানীয় ঠান্ডা থাকে, মানে বলতে চাইছে যে বরফে রাখা পানি দেখবে বেশি ঠান্ডা থাকে। সেটা কেন থাকে বেশি ঠান্ডা? কারণ হচ্ছে বরফ
পানি থেকে একটা তাপ শোষণ করে, বুঝতে পেরেছো? শোষণ করে কেন? কারণ হচ্ছে সেটা বরফটাকে গলানোর জন্য। এবং সেই যে তাপটা শোষণ করছে সেটা কোন কাজে লাগে? যে তাপ নিচ্ছে সেটা হচ্ছে কিন্তু লেটেন্ট হিট হিসেবে সে কাজ করছে। তার উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? ধরো তুমি একটা গ্লাস আছে এবং সেখানে একটা বরফের টুকরো রেখেছো, দেখবে যে এই বরফের টুকরোটা এই জল থেকে কিন্তু হিট নিচ্ছে, ঠিক আছে? জল থেকে হিট নেওয়ার ফলে সে তার লেটেন্ট হিট দিচ্ছে এবং পদার্থের অবস্থার পরিবর্তন করছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বরফ তাপ শোষণ করে। দেখবে আমি একটা উদাহরণ দিই, তুমি ধরো মানে প্রচণ্ড বাইরে গরমের সময় বাইরে বেরিয়েছো এবং প্রচণ্ড ঘেমে গেছো, ঠিক আছে? তারপরে যখন বাড়িতে আসো, পাখার হাওয়াতে তুমি বসবে, দেখবে পাখার হাওয়াতে বসার পরে তোমার কি হয়, শরীর থেকে দেখবে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। কেন হয়? কারণ হচ্ছে যে যে তোমার এগুলো এসছে, মানে তোমার যে জলীয় বাষ্পগুলো এসছে সেগুলো কিন্তু তোমার শরীর থেকে একটা তাপ শোষণ করে নিচ্ছে এবং সেটা বাষ্পে পরিণত হচ্ছে। এই জন্য তোমার দেখবে যে তোমার ঠান্ডা অনুভব হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান এ। বলছে জল গরম হলে ওপরের দিকে বুদবুদ ওঠে, এর কারণ কি? এর কারণ আমি আগে কথা বললাম, তিনটে যে পরিমাণ বললাম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার অনেক প্রবল সম্ভাবনা, কারণ তোমাদের দেখো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। তো এটা ভালোভাবে প্রিপারেশন করে যেও। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু প্রবাহন, তাই তো? প্রবাহনের ক্ষেত্রে কিন্তু পদার্থের অবস্থার কণাগুলি পরিবর্তন হয়। ধরো পদার্থের অবস্থানগুলি মানে এখানে ধরো যে ওপরের ভাগে যে জলগুলো সেগুলো নিচে আসে এবং নিচে যে গরম হয় জলটা উপরে যায়, আবার এইভাবে চলতে থাকে, ওই জন্য দেখবে বুদবুদ বুদবুদ আকারে উঠতে থাকে। এরপর দেখো বলছে উষ্ণতা বৃদ্ধির সময় গ্যাসের অণুগুলি ভর বাড়ে, সংখ্যায় বাড়ে, গতিজ শক্তি বাড়ে না চার্জ বাড়ে? উষ্ণতা বৃদ্ধি করলে মনে রাখবে গতিজ শক্তি বেড়ে যায়, অপশান সি। উষ্ণতা যত বৃদ্ধি করবে তাদের মধ্যে যে একটা মানে তুমি তো এনার্জি দিচ্ছ, এনার্জি দিলে সেই শক্তিগুলো ধরো কোনো একটা তরল আছে, সেই তরলে ধরো পদার্থগুলো গতিশক্তিটা কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। তাহলে কাইনেটিক বেড়ে যায়, উষ্ণতা যদি টেম্পারেচার যদি বাড়াও তাহলে কাইনেটিক এনার্জিটা দেখবে বাড়বে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। চলো আজকে সেশনটা তোমাদের হিট যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের উপর করলাম। মোটামুটি 30টা বা 30টা মতো কোশ্চেন আই থিঙ্ক করলাম। এই কোশ্চেনগুলো তুমি ভালোভাবে করে যাও, এই কনসেপ্টগুলোই তোমাদের বারবার আসবে এবং এই কনসেপ্টগুলো তুমি যদি ঠিকঠাক করে যাও আর যদি ঠিকঠাক প্রিপারেশন দাও, তোমার ফিজিক্যাল সায়েন্সে ভালো রকম মার্কস আসবে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো। যদি তোমার ভালো লেগে থাকে এবং তোমার উপকার হয়ে থাকে এবং কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করো। এবং এই ফিজিক্যাল সায়েন্স এবং পুরো লাইফ সায়েন্স তোমাদের শেষ করবো, তো সেগুলো তোমরা যদি পুরোপুরি করতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের রেগুলার ভিডিও আসছে এবং সেই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকার হবে। এবং কমেন্টে জানাও যদি কোনো রকম কোশ্চেনে তোমাদের ডাউট থাকে, তাহলে সেই কোশ্চেনগুলো কমেন্টে জানাও। আর যদি কোনো চ্যাপ্টার তোমাদের ডাউট থাকে যে সেই চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা পড়তে চাও, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সেইভাবে পড়িয়ে দেবো। ঠিক আছে? তাহলে চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।